স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। প্রতিবেশী দেশ জ্বলছে, প্রতিবেশী দেশে হিন্দু পুড়ছে এবং তা নিয়ে গত দুদিন ধরে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। আজকে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গা থেকে অনেকে প্রতিবাদক মিছিল শুরু করেছেন, কিন্তু অদ্ভুত বিষয় লক্ষ্য করেছেন, বাংলাদেশের যে সমস্ত শিল্পীরা যারা আমাদের ভারতবর্ষে রয়েছেন, পশ্চিমবঙ্গে রয়েছেন, বাংলা ভাষায় এপারে এসে সিনেমা করছেন, এপারের হিন্দু বাঙালি দর্শক তাদেরকে দেখছেন টিকিট কেটে, তাদের জন্য তাদের ছবি পপুলারিটি পাচ্ছে, জনপ্রিয়তা পাচ্ছে। যে বাঙালি দর্শকের কাঁধে বন্দুক রেখে তাদের কেরিয়ার তৈরি হচ্ছে, সেই জয়া আহসান থেকে শুরু করে চঞ্চল চৌধুরী, আরো অনেকে। মূলত জয়া আহসানের নামটা প্রথম মনে এলো কারণ সমস্ত ছবিতেই প্রায় তিনি টলিউডে রাজত্ব করে বেড়াচ্ছেন। একটা কোথাও কোনো প্রতিবাদ দেখতে পেয়েছেন? কারোর কোনো সিম্প্যাথি, সহানুভূতি রয়েছে হিন্দুদের প্রতি? অথচ অদ্ভুত রকম ভাবে তারা যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তার সিংহভাগই হচ্ছে হিন্দু দর্শক, হিন্দু বাঙালি দর্শক। এবং এটাই হচ্ছে হিপোক্রেসি, অর্থাৎ দ্বিচারিতা, যে দ্বিচারিতা আমাদের রাজনৈতিক মহলে রয়েছে। যারা বাংলা বাঙালি নিয়ে এত রাজনৈতিক তরজা করেছে, এত হাওয়া গরম করেছে, সেই সমস্ত চেহারাগুলো মনে করে দেখুন, তাদের এই সময়তে হিন্দুদের জন্য কোনো সেন্টিমেন্ট নেই। এই ধরনের ঘটনা ঘটলে এরা প্রতিবেশী দেশের বিষয় বলে এই বিষয়টাকে এড়িয়ে যায়। কিন্তু এই প্রতিবেশী দেশের মতো সমান ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে, এই রাজ্যে যেখানে হিন্দুরা সংখ্যালঘু, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গা, সেই জায়গাতে একই রকম অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে ভারতবর্ষের বাঙালি হিন্দুকে। সেক্ষেত্রেও তারা একই রকম ভাবেই মৌনতা নিয়েছে। আর তার সঙ্গে কিছু ভণ্ড সেকুলার যারা এই মুহূর্তে শুরু করেছে, যাদেরকে এখন সোশ্যাল মিডিয়াতে ব্যঙ্গ করে লোকজন বলছে মাকুলার, তারা ইতিমধ্যে নতুন একটা তত্ত্ব আবিষ্কার করেছে, যে কোনো রকমের ধর্মীয় মৌলবাদই নিন্দনীয়। আরে যে কোনো রকমের ধর্মীয় মৌলবাদ মানেটা কি? কোন ধর্মে এরকম মৌলবাদ রয়েছে, এত উগ্রতা রয়েছে, এত হিংসা রয়েছে, এত বিদ্বেষ রয়েছে? গোটা বিশ্ব এক বাক্যে যার নিন্দা করতে পারে, আমাদের ভারতবর্ষে বিশেষত বাঙালি হিন্দুদের একটা অংশ হিন্দুরা পুড়লেও তার নিন্দে করতে পারে না। সময় এসে গেছে হিন্দু বাঙালিকে পক্ষ নেওয়ার। যদি বাঁচতে চাও তাহলে অবিলম্বে একসঙ্গে লড়াইটা লড়ো। যদি বাঁচতে চাও, মাথা উঁচু করে যদি সসম্মানে নিজের ভিটে আঁকড়ে বেঁচে বর্তে থাকতে চাও, তাহলে যা চলছে প্রতিবেশী দেশে সেটা দেখেই শিখে নাও। আমি গতকাল বলেছিলাম, আজও একই কথা বলবো, সময় এসে গেছে। এবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দেখে শিখবো না ঠেকে শিখবো। এই নিয়ে শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। সোজাসুজি স্বর্ণালীর শুরুতেই আমি বলছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিকে সিদ্ধান্ত নিতে হবে, তারা দেখে শিখবেন না ঠেকে শিখবেন। কারণ জল এই মুহূর্তে নাকের ওপর দিয়ে বইছে। এইবারের পুজোতেও একাধিক ঘটনা ঘটেছে। এইবারের পুজোর পরেও বিসর্জন নিয়ে একাধিক জায়গায় একের পর এক ঘটনা ঘটেছে। মিনমিনি মিডিয়ারা সেগুলো দেখান, আপনারা জানেন, একটু খবর নেবেন। বিভিন্ন গ্রামে গ্রামে একাধিক ঘটনা ঘটেছে। এইবারের পুজোর সময় তো সেই দৃশ্য দেখেছি আমরা, ভুলে যাইনি। ভারতের মতো দেশে, ভারতের মতো গণতন্ত্র যেখানে রয়েছে, সেইখানে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালির উৎসব মা কালীর আরাধনা, সেই কালী পুজোর সময়তে কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। সেই দৃশ্য ভুলে যাননি নিশ্চয়ই আপনারা। যারা এখনো ভাবছেন যে আপনারা সেফ আছেন, তাহলে ভুল ভাবছেন, মূর্খের জগতে বাস করছেন। প্রতিবেশী দেশের যে বিদ্বেষ, যে আগুন, যে উগ্রতা, যে মৌলবাদ, সেগুলি ইতিমধ্যেই আমার রাজ্যে প্রবেশ করে গেছে।
তাই জন্য তুলসী মঞ্চে পা পড়ে, মন্দিরে হাতুড়ি পরে, বাঁশ পরে, মূর্তির ওপর আঘাত হয়, রাতের অন্ধকারে গুঁড়ো করে দেওয়া হয়। আর কালী মূর্তি তৃণমূলের জমানায় যেটা দেখা বাকি ছিল সেটাও দেখা 16 কলা পূর্ণ হয়ে গেছে। কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই ছবিও আমরা দেখে নিয়েছি। এখনো মনে হচ্ছে আপনাদের কিসের জন্য, কোন উদ্দেশ্যে এই রাজ্যের বিভিন্ন ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে বা চেঞ্জ করিয়ে দেওয়া হচ্ছে বা চেঞ্জ হচ্ছে? ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে যে কোনো মুহূর্তে এই পশ্চিমবঙ্গে। ভুললে চলবে না যে প্রত্যেক মুহূর্তে দেশ থেকে যেন বিচ্ছিন্ন হওয়ার ডাক এখানকার অনেকে রাজনীতির লোকজনেরা দিয়ে এসছেন। আমরা কোন জায়গায় রয়েছি সেটা বোঝা খুব জরুরি। বাংলা একটা কথা বলে, কাঁচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছোড়া উচিত নয়। ঠিকই বলে। আমরা পশ্চিমবঙ্গে বসে এই মুহূর্তে বাংলাদেশের ঘটনার সমালোচনা করছি, কিসের ভিত্তিতে করছি? আমরা পশ্চিমবঙ্গে এমন কি ছবি দেখতে পাচ্ছি? এই পশ্চিমবঙ্গ যে ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে না, তার কি গ্যারান্টি রয়েছে? এবং এই জায়গা থেকে আজকের প্রশ্ন যে সত্যি সত্যি এখনো যতটুকু রয়েছে বাকি, এখনো পুরো পশ্চিমবঙ্গ শামশেরগঞ্জ ধুলিয়ান হয়ে যায়নি, এখনো গোটা পশ্চিমবঙ্গ মোথাবাড়ি হয়ে যায়নি। এখনো যতটুকু বাকি আছে আমাদের হাতে, সেটুকুকে আগলে রাখতে গেলে, সামলে রাখতে গেলে অবিলম্বে আমাদের শিক্ষা নিতে হবে। আর তার জন্য বাংলাদেশ দেখতে হবে। বাংলাদেশের খবর থেকে শুধুমাত্র আপনারা শিক্ষা নিতে পারেন, আমরা শিক্ষা নিতে পারি, আমরা দেখে শিখতে পারি, আমরা সচেতন হতে পারি, ভয়ঙ্কর ভবিষ্যৎকে আটকাতে পারি। আর যদি আমরা দেখে না শিখি, এরপর সেই দিন আসছে যখন ঠেকে শিখতে হবে। শুধুমাত্র এক শামশেরগঞ্জ ধুলিয়ান নয়, এক হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার নয়, গোটা পশ্চিমবঙ্গকে সাক্ষী থাকতে হবে এমন ভয়ঙ্কর পরিণতির। আর এই জায়গা থেকে শুরু করবো আজকের সোজাসুজি স্বর্ণালী। নিঃসন্দেহে যেটা বড় প্রশ্নের বিষয় শুরুতেই বললাম, যে একটা বড় অংশ মুখে কুলুপ এঁটে রয়েছে, মুখে সেলোটেপ লাগিয়ে বসে আছে। তারা উত্তরপ্রদেশে কিছু হলে তারা রাস্তায় নামেন, অন্য কোথাও কোনো ঘটনা পেলে তারা রাস্তায় নামেন, বা পশ্চিমবঙ্গে শহর কলকাতায় প্যাটিস নিয়ে যদি বিতর্ক তৈরি হয় তারা রাস্তায় নামেন। আরে ভাই, প্যাটিস বিক্রেতাকে ধমক চমক দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, দেখো বাংলাদেশে গিয়ে কি অবস্থা। এবার অনেকে প্রশ্ন করবেন যে আপনারা কি চান যে এরকম অবস্থা এখানে হোক? আমরা চাই না, কিন্তু আমরা চাই যে যে কোনো রকমের উগ্রতাকে যেন নিন্দা করা হয়। আর যেটা আসলে কোনো রকমের উগ্রতা যেখানে ছিল না, যেখানে কোনো মৌলবাদ নেই, সেটাকে যেন আটকানো হয়, সেটাকে যেন রং না চড়ানো হয়, সাজানো গোছানো যেন না হয়, যেটা হয় এখানে প্রত্যেক মুহূর্তে। কখনো কোনো ঘটনায় যদি একজন সংখ্যালঘুর নাম চলে আসে, সঙ্গে সঙ্গে সবাই আহা উহু বাছাড়ে বলে দৌড়ে দৌড়ে ছুটতে চলে আসে, আমাদেরকে বাঁচাতে হবে, আমাদের লোক রক্ষা করতে হবে, আমাদের। আরে কেউ রক্ষা করার দায় দেয়নি। সেদিনকে ময়দানে যারা চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়েছেন তার মধ্যে অনেক হিন্দু ব্যবসায়ীও ছিল, তাদেরকেও বকাচকা করে বার করা হয়েছে। খুব সহজ হিসেব। আপনারা জানেন যে বছরের বিশেষ বিশেষ সময়তে স্টক ক্লিয়ারেন্স চলে। স্টক ক্লিয়ারেন্স মানে কি? সারা বছর যেগুলো বিক্রি হয় না সেগুলোকে কম দামে ছেড়ে দেওয়া হয়, যাতে স্টক ক্লিয়ার করা হয়। ময়দানের মতো জায়গায় যেখানে এত এত মানুষজন রয়েছে, এত কাস্টমার রয়েছে, সেখানে কোন ব্যবসায়ী না চাইবে যে তার সমস্ত খাবার বিক্রি হয়ে যাক? এবার তাদের মূর্খতা, তারা সেখানে চিকেনও নিয়ে এসেছিল, অথচ চাহিদা রয়েছে ভেজের। তাই চিকেন প্যাটিসগুলো কি করবেন? ফেরত নিয়ে যাবেন। হয়তো সেই জন্য সেটাকে ভেজ বলে চালিয়ে দিয়েছে। থাকে তো নামকা ওয়াস্তে চিকেন, সেটাকে ভেজ বলে ভেবেছিলেন চালিয়ে দেবো, তাতে স্টক ক্লিয়ার হয়ে যাবে, ভরপুর মুনাফা। অথচ সেই মিথ্যাচারটাকে, যে মিথ্যাচারকে বারণ করা হয়েছে, বকা হয়েছে, তারা নিজেরাও স্বীকার করেছে সেইখানে দাঁড়িয়ে সবার সামনে যে আমরা ভুল করেছি, আমরা করবো না, আমরা বেরিয়ে যাচ্ছি। সেই তিল থেকে তাল করে সেটাকে রংচং সেটাকে লাগিয়ে বিশাল বড় করা হলো। অথচ যেগুলো সত্যি সত্যি অনেক বড় বড় ঘটনা, যেগুলো নিয়ে প্রতিবাদ করা উচিত, আন্দোলন করা উচিত, রাস্তায় নামা উচিত, সেগুলো নিয়ে টু শব্দ করা হয়নি। চন্দন দাস, তার বাবা হরগোবিন্দ দাস, তাদেরকে কুপিয়ে হত্যার পর কজন এখানকার বুদ্ধিজীবী সমাজ তারা এটাকে নিয়ে প্রতিবাদ করতে শুরু করেছিল। তখনও বলা হচ্ছে, আমরা এখনো পর্যন্ত বলি ভাই সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। ভুল বলি আমরা।
যেখানে ধর্ম দেখে হত্যা করা হয় সেখানে সন্ত্রাসের ধর্ম আছে, যেখানে ধর্ম দেখে লোককে পোড়ানো হয় সেখানে যাকে পোড়ানো হচ্ছে তার ধর্ম রয়েছে। আর এই ধর্মের রাজনীতি আজ থেকে নয়, স্বাধীনতার আগে থেকে চলছে। যদি ধর্ম নিয়ে রাজনীতি না হতো তাহলে আজকে দেশটাই ভাগ হতো না। যারা সেই সময়তে দেশভাগের সময় আন্দোলন করেছে, দেশভাগের সময় কথা বলেছে, আজ তারা কোন যুক্তি তৈরি করছে? কেন এই ভয়ঙ্কর নৃশংসতাকে একসঙ্গে এক জায়গায় এসে সবাই মিলে নিন্দে করতে পারছে না? রাজনীতির ফায়দা লুটতে হচ্ছে, ভোট ব্যাংকের রাজনীতি করতে হচ্ছে, তোষণ তোষণ করে করে পাগল হয়ে যাচ্ছে সবাই। আর হিন্দুরা সংখ্যা লঘু লঘু হতে হতে হিন্দুরা শূন্য হয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গেও একই অবস্থা হচ্ছে। তাই দেখে শিখুন, এরপর থেকে শিখতে হবে। কি কি দেখে শিখবেন আপনারা? এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে ভয়ঙ্কর খবর আসছে সেই খবরটা দিয়ে, কারণ এখন এই খবর দেখে যদি ঘুম না ভাঙে, বাকি যে সমস্ত বাঙালি হিন্দু রয়েছেন যারা এখনো পর্যন্ত শাসকের সুরে বা বেশ কিছু রাজনৈতিক দলের সুরে তাদের এজেন্ডায় কথা বলছেন, তারাও এবার জেগে যান। হরগোবিন্দ দাস, চন্দন দাস কিন্তু বামপন্থী ছিলেন, তারা কিন্তু সিপিএম করতেন, পার পাননি। তার পরিবারের লোকজন বলছেন আজকে যে আমাদের পরিবারে এত বড় ঘটনা ঘটেছে শুধুমাত্র আমরা হিন্দু ছিলাম বলে। অতএব কেউ পার পাবে না। শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা, পলিটিক্যাল পার্টির এজেন্ডা, পলিটিক্যাল পার্টির উদ্দেশ্য অনুযায়ী যদি আপনি চলেন তাহলে আমরা কেউ বাঁচব না। আমাদের একসঙ্গে বাঁচতে গেলে চিনতে হবে যে বিপদ কোথা থেকে আসছে। আর সেই বিপদের একটা ছবি দেখাই। এই মুহূর্তে ঢাকা থেকে বড় খবর আসছে, বাংলাদেশে জিহাদি কার্যকলাপ আকাশ ছুঁয়েছে। ঢাকায় উঠছে ভারত বিরোধী স্লোগান, রাস্তায় নেমে অসভ্যতা জিহাদিদের ভয়ঙ্কর রকম। এই মুহূর্তে ঢাকার আকাশ কাঁপছে গগনভেদী স্লোগানে, এবং সেই স্লোগান হচ্ছে ভারত বিদ্বেষী স্লোগান। স্লোগান, এবং সেখান থেকে প্রত্যেক রকম ভাবে, আমি জানি না যে তারা ইতিমধ্যে ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছে আর কি কি করা হবে, এবং এদের যদি উদ্দেশ্য থাকে সব রকম ভাবে ভারতের ক্ষতি করা, তাহলে কেন এসআইআর প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারছি এবার। এবং সেই জায়গা থেকে যদি পশ্চিমবঙ্গের প্রশাসন শক্ত হাতে পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ না করে, তাহলে ভারতের ক্ষতি করার জন্য যে কোনো উপায়ে, ছলে বলে কৌশলে এরা এই বিদ্বেষের আগুন এই পারেও নিয়ে আসতে চাইবে। ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে এই মুহূর্তে ঢাকা জুড়ে। আপনারা জানেন যে সেখানকার এক নেতা যার নাম হাদি, ওসমান হাদি, সেই ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়, এবং যে কায়দায় ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে সেই কায়দা কোনো আম আদমির কায়দা নয়। ইতিমধ্যেই ইউনুসের লোকজনেরা বলতে শুরু করেছেন যে হয়তো আওয়ামী লীগের লোকজনেরা এসে খুন করে দিয়ে গেছে। কিন্তু যে রাজনৈতিক দলটার এই মুহূর্তে বাংলাদেশে কোনো অস্তিত্বই নেই, যারা প্রকাশ্যে রাজনীতি করতে পারছেন না, যাদের নেতাদেরকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে, ফাঁসির সাজা শোনানো হয়েছে, তাদের মধ্যে এত সাহস আদৌ থাকবে দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় গুলি করে তারা চলে যাবে ওসমান হাদির মতো জনপ্রিয় নেতাকে? নাকি আসলে এখানে বড় কোনো রাজনীতি চলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি? হয়তো বাংলাদেশে এই মুহূর্তে যারা দায়িত্ব রয়েছে, ক্ষমতায় রয়েছে, তারাই হয়তো পুরো বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে পরিকল্পনা করে করিয়েছে, এবং যাতে খুব সহজে যে রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাসিত হয়ে রয়েছে, যে রাজনৈতিক দলের লোকজনেরা সামনে আসেনি, তাদের ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়া গেছে। কারণ ওসমান হাদির যে ভিডিওগুলো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেই ভিডিও থেকে দেখা যাচ্ছে অত্যন্ত প্রফেশনাল লোকজনের হাতে খুন হয়েছে ওসমান হাদি, এবং সেইটাকে সামনে রেখে ভয়ঙ্কর নৃশংসতার ছবি, নৃশংসতার আগুন ছড়িয়ে পড়ল বাংলাদেশে। কারা কি জন্য করছে? ওসমান হাদি যদি আলাদা করে রাজনৈতিক দল তৈরি করে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইতেন, তাহলে কাদের স্বার্থ বিঘ্নিত হতো? কারা এই মুহূর্তে ক্ষমতা কায়েম করে বসে আছে? প্রশ্ন অনেক ওঠে, কিন্তু এই সমস্ত অভ্যন্তরীণ প্রশ্নে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই, কারণ সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি।
আমাদের মাথা না ঘামালেও চলবে, কিন্তু আমাদের মাথা ঘামানোর দরকার যেটা রয়েছে যে সেই অভ্যন্তরীণ রাজনীতির শিকার যেই বা যারাই হন না কেন, যারাই সেখানে কলকাঠি নাড়ুন না কেন, আলটিমেটলি পুরো বিষয়টার অভিমুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভারতের দিকে। যা কিছু হয়ে যাক সেখানে একটা পলিটিক্যাল পার্টি আর একটা উদীয়মান পলিটিক্যাল পার্টির নেতাকে গুলি করছে, ট্রিটমেন্টের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে লোক দেখানো সিঙ্গাপুরে, যাতে মনে হয় যে সরকার চাইছে যে ওসমান হাদি বাঁচুক। সিঙ্গাপুরে নিয়ে গিয়ে অ্যাকচুয়ালি কি ট্রিটমেন্ট হয়েছে কেউ জানে না, কিন্তু ওসমান হাদি বাঁচেননি, আর চিকিৎসায় মারা গেছেন। অথচ গোটা বিষয়টা যেখানে রাজনৈতিক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অনেক হিসেব নিকেশ রয়েছে, অনেক অঙ্ক রয়েছে, পুরো বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া হলো ভারতের দিকে, হিংসার আগুন জ্বালিয়ে দেওয়া হলো। ঠিক একই রকম ঘটনা ঘটেছিল এর আগের দিন, যেখানে দীপু চন্দ্র দাস, এক হিন্দু যুবক, সে নিজের যোগ্যতা একটি কারখানায় চাকরি পেয়েছিলেন, এবং সে হিন্দু যুবক কেন চাকরি পেয়েছে তার জন্য আরো কয়েকজন তার শত্রুপক্ষ যাতে সে চাকরি করতে না পারে, যাতে তাকে একটু গণপিটুনি দেওয়া যায়, তার জন্য তার নামে মিথ্যে গুজব রটিয়ে দেয়। এবং সেই মিথ্যে গুজব রটানোর জন্য সবচেয়ে সহজ অস্ত্র হচ্ছে যে ও ধর্ম অবমাননা করেছে। আজ পর্যন্ত কেউ, তার সহকর্মী থেকে শুরু করে তার পরিবার, তার বন্ধু বান্ধব, এমন কোনো ভিডিও ফুটেজ, তার কর্মক্ষেত্র, কেউ বলতে পারলো না যে ওই হিন্দু যুবক আদৌ এই ধরনের কোনো কথা বলেছিল কিনা। প্রত্যেকেই বলছে না, এরম বলেনি কিছু, সে তো খুশি ছিল, সে ভালো চাকরি পেয়েছে বলে, গার্মেন্টস কোম্পানিতে চাকরি পেয়েছে বলে। শুধুমাত্র ব্যক্তিগত শত্রুতার জন্য তার নামে একটা বদনাম দেওয়া হলো, একটা গুজব রটানো হলো, আর তার পরিণাম কি ভয়ঙ্কর। এত উন্মত্ত জনতা, কেউ জানতে চাইলো না কি হয়েছে, কেউ জানতে চাইলো না ঘটনাটা কি ঘটেছে, কেউ জানতে চাইলো না যে সেই ছেলেটির বক্তব্য কি। তাকে প্রকাশ্যে রাস্তায় নিয়ে এসে ফুটপাতের ওপর পিটিয়ে 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 মেরে ফেলা হলো, তাকে নগ্ন করে ফেলা হলো, পেটাতে পেটাতে তার গা থেকে সমস্ত জামা কাপড় খুলে নেওয়া হলো, তার গলায় দড়ি বেঁধে তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হলো, আর তারপর যখন তার দেহে আর প্রাণ নেই, নিথর শরীর, তখন খড় দিয়ে আগুন লাগিয়ে তার বিবস্ত্র দেহ, উলঙ্গ দেহ সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো। কি ভয়ঙ্কর অবস্থা বুঝুন। অর্থাৎ সেখানে রাজনীতি হচ্ছে অভ্যন্তরীণ, বিদ্বেষ ছড়ানো হয়েছে ভারতের বিরুদ্ধে, রাজনীতি চলছে অভ্যন্তরীণ বিভিন্ন রাজনৈতিক দল তাদের হিসেব নিকেশ সাজাচ্ছে, কে কার পথের কাঁটা ওপরাচ্ছে, আর সেখানে বলি করা হচ্ছে হিন্দুদের। আসলে বাংলাদেশের আগে তাই হয়ে এসছে, আর ঘটনাচক্রে এই একই প্যাটার্ন ফলো করা হচ্ছে এখানেও, পশ্চিমবঙ্গে একই প্যাটার্ন ফলো করা হচ্ছে। রাজনৈতিক স্বার্থ, রাজনীতির ফায়দা লোটার জন্য যখন তখন হিন্দুদেরকে কাঠগড়ায় তোলা হচ্ছে, হিন্দু উৎসবে আঘাত আসছে, হিন্দু মূর্তি ভাঙা হচ্ছে, তাদের আবেগ সেন্টিমেন্ট নিয়ে ছেলে খেলা হচ্ছে, কারণ রাজনীতির ফায়দা, ভোট ব্যাংক ভোট ব্যাংক ভোট ব্যাংক, তোষণ তোষণ তোষণ। সেই কারণে অতএব আমি আবারও বলছি, যদি আমরা এখনো সজাগ না হই, যদি আমরা এখনো দেখে না শিখি, তাহলে এরপর থেকে শেখার সময় এগিয়ে আসছে। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে ঢাকা শাহবাগ থেকে, সেখানে উঠছে আজাদির স্লোগান। 1.5 বছর ধরে বাংলাদেশে চলছে অরাজকতা, চূড়ান্ত অরাজকতা চলছে, মোহাম্মদ ইউনূস সম্পূর্ণ ব্যর্থ বাংলাদেশের পরিবেশকে নিয়ন্ত্রণ করতে, এবং সেইখানে আবার নতুন করে আজাদির স্লোগান উঠছে। বাংলাদেশ থেকে, এবং আমি জানি না যে এই দেশটা ঠিক কতবার স্বাধীন হবে। এই দেশটা বারবার বোধহয় যুগে যুগে স্বাধীন হয়ে যায়, বারবার স্বাধীন হয়ে যায়। এখন আবার এই বাংলাদেশ থেকে আজাদির স্লোগান উঠছে, আবার স্বাধীনতার জন্য বার্তা দেওয়া হচ্ছে। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে ভেতরে অভ্যন্তরীণ অন্যরকম রাজনীতি চলছে। এখন ওসমান হাদি কি ইউনূসের কম্পিটিটর হয়ে যাচ্ছিলেন, তার প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছিলেন, তাই পথের কাঁটা কোথাও সরানো হলো আমরা জানি না। এপার থেকে বসে ওপারের অভ্যন্তরীণ রাজনীতিটা, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতি বোঝা সম্ভব নয়, কিন্তু এটুকু দেখতে পাচ্ছি আমরা যে সেখানে আবার নতুন করে স্বাধীনতার স্লোগান উঠছে। এই পারে যারা বাংলাদেশি প্রেমী আছেন, তারা প্রত্যেকবার বাংলাদেশ স্বাধীন হয় আর তারা এখানে উৎসব পালন করেন। একটা দেশ 47-এ স্বাধীন হলো, 71-এ স্বাধীন হলো,
2024 এসে স্বাধীন হলো, এখন 2025 শেষে আবার তারা স্বাধীন হতে চায়। প্রতি বছর বছর তারা একবার করে স্বাধীন হয়, না হলে প্রতি 12 বছর অন্তর একবার করে স্বাধীনতা আসে, কিছু একটা হয় এখানে। আবারও সেই স্বাধীনতার স্লোগান উঠছে, কিন্তু প্রশ্ন একটাই যে সে দেশে যাই হয়ে যাক না কেন ঘুরে ফিরে ভারতকে টার্গেট করা হচ্ছে, এবং একটা মুক্তাঞ্চল, জঙ্গি জিহাদিদের মুক্তাঞ্চল, যেন তেন প্রকারণে ভারতকে টার্গেট করা হচ্ছে। এবং সব থেকে ভয়ের বিষয় হচ্ছে ভারতের ক্ষতি করার জন্য পশ্চিমবঙ্গকে ব্যবহার করা হবে না তো। পশ্চিমবঙ্গে ঠিক বাংলাদেশি কায়দায় এখানে অশান্তির আগুন জ্বালানো হবে না তো। আমরা ভুলে যাইনি যে এই ওয়াক অফ বিরোধী বিল নিয়ে কী পরিমাণ অসভ্যতা, কী পরিমাণ উশৃঙ্খলতা, কী পরিমাণ নৃশংসতা হয়েছিল এইখানে, এই পারে। এবং তখনও কিন্তু একই প্রশ্ন উঠেছিল যে যারা এই ভয়ঙ্কর নৃশংসতার পরিচয় দিলেন তারা কি আদৌ ভারতীয় মুসলিম, তারা কি পশ্চিমবঙ্গের মানুষজন, তারা কারা? বিরোধী দল বারবার করে বলছে বাংলাদেশ থেকে এসেই অশান্তির আগুন জ্বালানো হয়েছে, এগুলো বাংলাদেশি কায়দা। আমরা সচেতন হব নাকি অপেক্ষা করব, আসলে কি হয়? পরবর্তী ব্রেকিং নিউজ থেকে নজর রাখছি, যে খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। ঢাকায় ভারতীয় হাই কমিশন বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হাই কমিশনের সামনে আবার নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। হাই কমিশনের সামনে আবারও বিক্ষোভ। ভারতীয় হাই কমিশনের সামনে আবারও বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ বললে ভুল হবে, রীতিমতো অসভ্যতামো। এবং এর আগেই আপনারা শুনেছিলেন যে কিভাবে ভারতীয় হাই কমিশনের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে ভয়ঙ্কর পরিণতি করা হবে, এবং সেখানে ভাঙচুর চলছে, বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়ার মতো পর্যন্ত হুমকি হুঁশিয়ারি সেখানে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ভারতের তরফে, আমাদের দেশের তরফে সেই হাই কমিশনের জন্য কি বার্তা রয়েছে সেটা আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। কি আদৌ সেখান থেকে সবাইকে ফেরত আসতে বলা হয়েছে কিনা, বা আপাতত তালা লাগিয়ে দিতে বলা হয়েছে কিনা। কিন্তু বিষয় একটাই, ভারত এত সহজে চট করে এদের এই সমস্ত হুমকি হুঁশিয়ারিকে গুরুত্ব দেয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কায়দায় এই অরাজকতা চলছে তাতে কি এদের আলাদা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? আমি আপনাদের শোনাবো, দেখুন প্রকাশ্য মঞ্চ থেকে, প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে কি ভাষায় এরা ভারতীয় হাই কমিশনকে তোপ দাগছে, শুনুন। অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরীকেও পদত্যাগ করতে হবে। 72 ঘন্টার মধ্যেই ভারতের সরকারের প্রতি আহ্বান জানাবো, 72 ঘন্টার মধ্যেই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে বাংলাদেশে প্রেরণ না করলে, এবং বিএসএফ কর্তৃক যে 4 জন নাগরিককে হত্যা করেছে তার যদি তদন্ত সাপেক্ষে বিচার না করা হয় তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। একই মুহুর্মুহু অবস্থার অবনতি হচ্ছে, অন্যদিক থেকে হিন্দুদের জন্য আরো বেশি আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। এই আতঙ্কের পরিবেশের মধ্যেই এপার থেকে, পশ্চিমবঙ্গ থেকে কিন্তু ইতিমধ্যেই অনেকে এর প্রতিবাদ করা শুরু করেছেন। কারণ সবাই শুধুমাত্র এই ভণ্ড সেকুলার সেজে বসে নেই, যারা এখনো পর্যন্ত বলছেন যে কোনো ধর্মের মৌলবাদকেই প্রশ্রয় দেওয়ার কোনো মানে হয় না। আরে ভাই, অন্য কোথায় মৌলবাদ রয়েছে? কবে কোথায় কোন একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশ বা হয়তো গুজরাটে, সেইটাকে নিয়ে একই কথা বলা হচ্ছে। সমস্ত দেশেই সংখ্যালঘুদের একই রকম অবস্থা। এদেশের সংখ্যালঘুদের কি অবস্থা? এদেশের সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের বাড়িতে ঢুকে কচুকাটা করে চলে এলো, কি অবস্থা? এদেশের সংখ্যালঘুদের জন্য কোনো বিল পাস হলে তারা রাস্তা নেমে তাণ্ডব চালায়, কি অবস্থা? এদেশের সংখ্যালঘুরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারে যে বন্দে মাতরম গাওয়া যাবে না, ওটা আমাদের ধর্মে বারণ আছে, কি অবস্থা জানেন না এদেশের এই ভণ্ড সেকুলাররা? তারপরে তারা এই কথা বলছেন। আমি জানি না, এখানে আজকে আলোচনা করব, এই কথা প্রসঙ্গে হয়তো উঠে আসবে যে যারা প্রত্যেক ক্ষেত্রে এ রাজ্যের শাসক দলের পদলেহন করে চলছে, এদেশের শাসক দলের অনুকূলে বিনোদন জগৎ চলছে, সিনেমা, ছবি, গান, থিয়েটার, কবিতা, গল্প, সাহিত্য চলছে, তারা কেন এই সমস্ত ঘটনায় চুপ করে থাকে? তারা কেন কবিতা লিখতে পারে না যে আমাদের রাজ্যটা এখনো ভাগ্য ভালো বাংলাদেশ হয়ে যায়নি? গুজরাট নিয়ে তো তারা লিখতে পারতেন, বাংলাদেশ নিয়ে লিখতে পারেন না কেন?
কেন প্রতিবাদ করতে পারেন না? কেন বাংলাদেশ থেকে আসা শিল্পী জয়া এহসানের মতো শিল্পীরা তারা এদেশে হিন্দু দর্শকদের পয়সা তাদের সিনেমা চলছে, হিন্দু দর্শকরা তাদের পয়সা কেটে টিকিট কেটে সিনেমা দেখছে, তারা কেন প্রতিবাদ করতে পারছেন না? আর তারপরও তারা কি করে এখানে থেকে বহাল তবিয়তে থাকেন নির্লজ্জের মতো? কোনো রকম কোনো বয়ান, উত্তর, সিম্প্যাথি, মানবতা কোনো কিছুর কোনো পরিচয় পাওয়া যায় না। আমরা এদেরকে মাথায় তুলে রাখি। গোটা পশ্চিমবঙ্গ এক অদ্ভুত হিপোক্রেসি অর্থাৎ দ্বিচারিতার মধ্যে রয়েছে। এটা কতদিন ধরে চলবে? আমরা অপেক্ষা করব ঠেকে শেখার জন্য, নাকি এখনো দেখে শিখে নেব? কারণ কেউ কেউ দেখে শিখতে চাইছেন। আমি বলছি শিলিগুড়ি সহ উত্তর দিনাজপুর বিভিন্ন জায়গাতে প্রতিবাদের আগুন কিন্তু জ্বলছে। সেই ছবি দেখাবো এক্সক্লুসিভলি। শিলিগুড়ি সহ উত্তর দিনাজপুর বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় জায়গায় হিন্দু হত্যার প্রতিবাদে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। এবং একই সঙ্গে এই মুহূর্তে এক্সক্লুসিভলি সেই ছবিগুলো আমি দেখাচ্ছি। দীপু হত্যার প্রতিবাদে, দীপু দাস হত্যার প্রতিবাদে বিভিন্ন জায়গাতে মিছিল শুরু হয়েছে। আমি লোকেশন দিতে বলবো আমার টিমকে, যে পশ্চিমবঙ্গের কোথায় হচ্ছে বিক্ষোভগুলো সেই লোকেশনগুলো দাও। সময় বদলাচ্ছে, আগের মতো সময় নেই যে সবাই সবকিছু চুপ করে সহ্য করবে। হিন্দুরা এখানে এপারে ঐক্যবদ্ধ হচ্ছে। ভণ্ড সেকুলারিজমের মুখোশ খুলে হিন্দুরা এখানে ঐক্যবদ্ধ হচ্ছে। আমার সঙ্গে যারা রয়েছেন একবার তাদের সঙ্গে আলাপ করে নেবো। আমি লোকেশনটা দিতে বলবো আমার টিমকে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র শর্বরী মুখার্জি, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক রাকেশ দাস এবং রয়েছেন বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা স্বামী অম্বিকানন্দ। আমি জানি না যে এই ভয়ঙ্কর যে ছবিগুলো দেখছি ইতিমধ্যে ইতস্তত বিভিন্ন জায়গাতে মিছিল হওয়া শুরু হয়েছে। আমি অম্বিকানন্দ মহারাজকে দিয়ে শুরু করব। কিন্তু একজোটে হাতে হাত রেখে হিন্দুরা এই হিন্দু হত্যার প্রতিবাদ একসঙ্গে কবে করবে? সমস্ত হিন্দুরা কেন সেখানে দল মত ভাগ ভাগ হয়ে যাচ্ছে? কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, এই ভাগ বটরাগুলো কেন? এবং সব থেকে প্যাথেটিক হচ্ছে, সব থেকে লজ্জা কষ্টের বিষয় হচ্ছে যারা কোনো রাজনৈতিক দলে নেই মহারাজ, যারা বিজেপি করেন না, সিপিএম করেন না, কংগ্রেস করেন না, তৃণমূল করেন না, যারা আম হিন্দু নাগরিক, তারা এই মুহূর্তে সব থেকে সাফার করছেন। তারা ভাবছেন তাদের রাগে গাড়টা জ্বলে যাচ্ছে, কিন্তু তারা বলছেন যে প্রতিবাদ করব, কোথায় করব? এমন কারা আছে যে আমাদের হয়ে কথা বলবে? তারা প্রতিবাদ করতে পারছেন না। তারা সাধারণ আম হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গে যারা কোনো রাজনৈতিক দল করে না, শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা চারিদিকে। হিন্দু বাঙালি যাবে কোথায়? প্রতিবাদ করার জন্য প্ল্যাটফর্ম লাগে না স্বর্ণালী। বাঙালি হিন্দুরা যদি সত্যিই মনে করে থাকেন তার পাশের রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি থেকে পুরোপুরি অবস্থাটা দেখে, দীপু দাসের কথা বলছিলেন আপনি, দীপুচন্দ্র দাসকে ধর্মীয় অবমাননার কারণে পুলিশ স্টেশনের ভেতর থেকে উন্মত্ত জিহাদি বাহিনী, পুলিশ স্টেশনের ভেতর থেকে উন্মত্ত, আমি আরেকবার রিপিট করছি, উন্মত্ত জিহাদি বাহিনী তারা টানতে টানতে টেনে হিচড়ে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে তাকে নৃশংসভাবে, মানবিকতা দেখুন, এগুলো ওই বামপন্থী অধ্যাপক কাঁধে শান্তিপুরি ঝোলা নিয়ে যেসব বুদ্ধিজীবীরা, যাদবপুরিয়ানরা যারা মানবিকতার কথা বলেন তাদের মুখে এগুলো শোভা পায়। কিন্তু বেসিক্যালি এই সমস্ত লোকগুলো যারা কথায় কথায় মানবিকতা হত্যা হচ্ছে বলছে, তারা কেন এই শব্দটা বলতে পারছে না যে হিন্দু হত্যা হচ্ছে? স্বর্ণালী, পুলিশ স্টেশনের ভেতর থেকে নিয়ে গিয়ে যখন আমার ভাই হিন্দু দীপুচন্দ্র দাসকে পিটিয়ে মেরে তাকে তুষের আগুনে, খড়ের আগুন জেলে যখন তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই নৃশংস দৃশ্যটা আমরা স্টুডিওতে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা তো এরকম অনেক দৃশ্য আছে যেগুলো দেখতে পাচ্ছি না। যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি না, বাংলাদেশকে শিখণ্ডী খাড়া করে ভারতবর্ষকে আক্রমণ করার একটা পুরোপুরি পরিকল্পনা করেছে চীন এবং পাকিস্তান। তারা সম্পূর্ণরূপে বাংলাদেশকে শিখণ্ডী খাড়া করেছে এবং বাংলাদেশ জানে না যেদিনকে ভারতবর্ষ এদের ওপরে আঘাত হানবে সেদিন তাদের ওই অবৈধ পিতা চীন বা পাকিস্তান তাদেরকে বাঁচাতে পারবে না। আমি প্রশ্ন করছি, আপনি জয়া এহসানের কথা বলছেন, আমি বলছি মন্দাক্রান্তা সেন, কৌশিক সেন, আর ওই যে অকালপক্ষ ছেলেটি, কৌশিক সেনের অকালপক্ষ ছেলে ঋদ্ধি সেন, যে কথায় কথায় পুরস্কার প্রত্যাখ্যান করে। প্রথম কথা, এদেরকে পুরস্কার কারা দেয় আমি জানি না, যে কোনো কারণেই হোক শিল্পীর স্বাধীনতা থাকা উচিত, কিন্তু শিল্পীকে এটা বুঝতে হবে যে তার কাছ থেকে সাধারণ মানুষ, সমাজের বৃহত্তর অংশের মানুষ
কারা আরব্য সাম্রাজ্যবাদী অশিক্ষিত বর্বর ইতর তাদেরকে নিয়ে আমি আলোচনা করতে চাই না, কিন্তু সমাজের বৃহত্তর আমি একটু শিক্ষিত just মানুষ। বিরত করছি, এখনো পর্যন্ত এই পশ্চিমবঙ্গে এখানে আমরা কি কি জিনিস দেখেছি, আগে কখনো দেখবো ভেবেছিলাম? তারপরে কেউ কিছু প্রতিবাদ করেছে, মূর্তির ওপর হাত পড়েছে, তুলসী মঞ্চে পা পড়েছে, এটা তো আজকে থেকে ঘটনা শুরু ঘটেছে না হয়নি। ঘটেনি? এটা কালী আজকে থেকে কালী শুরু মূর্তিকে, হয়নি। মা কালীর মূর্তিকে এটা আজকে প্রেজেন্ট থেকে তোলা শুরু হয়েছে। হয়নি। এটা আমরা আজকে থেকে কিসের, শুরু হয়নি। আমরা বাংলাদেশের সমালোচনা করছি, আমাদের নিজের ঘর জ্বলছে আজকে, আমাদের নিজের ঘর জ্বলছে। এটা আজকে থেকে শুরু হয়নি, কালিয়াচক দাঙ্গা থেকে শুরু হয়েছে। কালিয়াচক হয়েছে, উলুবেড়িয়া তেহট্ট হয়েছে, ধুলাগড় হয়েছে। তারপরে সম্পূর্ণ রাষ্ট্রশক্তিকে, ভোট ব্যাংককে কনসলিডেট করার জন্য, মুসলিম ভোট ব্যাংককে উস্কানি দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর একের পর এক বিতর্কিত স্টেটমেন্ট। তার পরিণাম আপনারা দেখেছেন। কখনো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে একের পর এক রেল স্টেশন, একের পর এক NH 34 জুড়ে অসভ্যতামি, বর্বরতা। কোথায় দিল্লিতে কোন টক শোতে বসে কে নুপুর শর্মা কে কি বলছে, তার জন্য 7 পয়েন্ট অবরোধ। এই অসভ্যতাগুলোকে আজকে উত্তরপ্রদেশে এগুলো করা যায় না কেন? তার কারণ উত্তরপ্রদেশে একজন গেরুয়াধারী রাজধর্ম পালনকারী একজন শাসক রয়েছেন। শাসক যদি না চান তাহলে দাঙ্গা হয় না। শাসক যদি চান তাহলে এইসব অসভ্যতা, বর্বরতাকে বুলডোজার দিয়ে গোড়াতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করতে পারবেন না। তার কারণ বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি তো বলেই দিয়েছেন যে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। কিন্তু দুধটা তো উনি খাচ্ছেন, ভোটটা তো উনি পাচ্ছেন, লাথি খাচ্ছি আমরা সাধারণ হিন্দুরা। এই লাথিটা যাতে আর না মারা যায় তার জন্য 70% সংখ্যাগরিষ্ঠ হিন্দুকে গর্জন করতে হবে। এবার আফসোস হচ্ছে এই যে লাথি খাওয়ার কথা আপনি বলছেন, এই শেষ পর্যন্ত আমি জানি না যে এই লাথি খেতে খেতে গোটা হিন্দু বাঙালিকে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ ছেড়ে বেরিয়ে যেতে হবে কিনা, নিশ্চিন্ন হয়ে যাবে। আমি বাংলাদেশ থেকে আরেকটা খবর দিয়ে এই মুহূর্তে আসছে, বাংলাদেশের সংবাদ মাধ্যমের অফিসে আবারও ভাঙচুরের ঘটনা ঘটছে এবং সবথেকে লজ্জাজনক বিষয় হচ্ছে সংবাদ মাধ্যম অফিসে শুধুমাত্র ভাঙচুর নয়, একই সঙ্গে ভাঙচুরের পরে লুট চলছে। কম্পিউটার থেকে শুরু করে, ডেস্ক থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র, কাগজপত্র, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, সেগুলো পর্যন্ত লুট হয়ে চলে যাচ্ছে। ভয়ঙ্কর সেই ছবি সামনে আসছে। বাংলাদেশে ফের শুরু লুট চুরি। তাদের প্রিয় নেতা মারা গেলেও তারা চুরি করে, তাদের দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেলেও তারা চুরি করে, তারা প্রধানমন্ত্রীর অন্তর্বাস পেলেও চুরি করে, আবার তারা দোকান খুলে জুতো পেলেও চুরি করে, তারা ফুলকপি, বাঁধাকপি, কোনো বাজার দোকান পেলেও সেটাও তারা চুরি করে নিয়ে চলে যায়। এই অদ্ভুত একটা দেশ, যে দেশটা যে কোনো তাদের চুরি করার জন্য একটা উপলক্ষ দরকার, চুরি করার জন্য উপলক্ষ দরকার এই দেশটার। যে কোনো ঘটনা ঘটলেই তারা চুরি করা শুরু করে দেয় এবং এই সংবাদ মাধ্যমের ছবি আপনারা দেখছেন, সংবাদ মাধ্যমের দপ্তর, সেখানে লুটপাট চলছে, একদম বিনা বাধায় সেখানে লুটপাট চলছে এবং লুটপাটে সেখানে কম্পিউটার থেকে শুরু করে আরও দরকারি জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বলছিলাম যে এর আগে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেলেও তারা লুটপাট করেন। প্রধানমন্ত্রী বাড়িতে ঢুকে হাঁস, মুরগি, সোফা, কার্পেট সব লুট করে নিয়ে চলে যান। প্রধানমন্ত্রীর অন্তর্বাসটুকু পর্যন্ত লুট করে নিয়ে গেছেন। আর এখন দেখতে পাচ্ছি প্রিয় নেতা মারা যাওয়ার পর সংবাদ মাধ্যমের অফিসে ঢুকে সেখান থেকে কম্পিউটার লুটপাট চলছে। ভয়ঙ্কর অবস্থা। এই আমি জানি না যেখান থেকে এই জিনিসগুলো থেকেই আমাদের নতুন কিছু শিক্ষা নেওয়ার আছে কিনা। এবং শুধুমাত্র তা নয়, আরও একবার যেটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম যে 7 সিস্টার দখলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে প্রতিবেশী দেশে আগুন জ্বললে একটা চিন্তার জায়গা, চিন্তার আঁচ এসে পড়ছে। কারণ যদি এখানকার শাসক দুর্বল থাকে তাহলে এই আগুন আরও বেশি ছড়িয়ে পড়তে পারে। কি ভয়ঙ্কর ভারত বিদ্বেষ! আমি আবারও বলি, নিজেদের দেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য একে অপরকে সরিয়ে দিচ্ছে, গুলি চালিয়ে দিচ্ছে, কাঁটা তুলে ফেলছে, অথচ অভিমুখ ঘোরানো হচ্ছে ভারতের দিকে। এই মুহূর্তে আমাদের প্রতিবেশী দেশটা একটা জঙ্গি দেশ হয়ে রয়েছে, একটা জিহাদিদের দেশ হয়ে রয়েছে। আমি জানি না যে ভারত সরকারই বা এক্ষেত্রে কি ব্যবস্থা নেবে। 7 সিস্টার দখলের আবারও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। বাংলাদেশিরা আবারও হুঁশিয়ারি দিচ্ছে 7 সিস্টার দখলের দিবা স্বপ্ন জিহাদিদের। এবং এই ঘটনা ঘটার পর থেকে তারা 7 সিস্টার দখলের কথা আবারও বলছে। মানে যে কোনো ঘটনার সঙ্গে তারা ভারতকে জুড়ে দিচ্ছে। ভারতের জন্য চিন্তার কি? যদি চিন্তা না হয়ে থাকে পশ্চিমবঙ্গের জন্য চিন্তার কি? এই যে জিহাদি মানসিকতাগুলো একদম পশ্চিমবঙ্গের ঘাড়ের ওপর রয়েছে, আমাদের রাজ্যের মানুষের জন্য কোনো চিন্তার কারণ রয়েছে কি? এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের শাসকের তরফ থেকে কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি, কোনো ভার্সন পাওয়া যায়নি এবং এখানে নিরাপত্তার ব্যবস্থা নিয়েও কোনো রকম চিন্তা ভাবনা করা হচ্ছে না।
চিন্তার একটাই বিষয় যে এগুলোকে মডেল বানিয়ে, এগুলোকে নতুন নতুন মডেল বানিয়ে আরও একবার এই রাজ্যে শামশেরগঞ্জ ধুলিয়ানের মতো মডেল তৈরি করার চেষ্টা হবে না তো? এইটা আতঙ্কের বিষয়। আমি আসছি সর্বরিদির কাছে। সর্বরিদি কি বলবেন? দেখুন, প্রথম যে কথাটা বলি সেটা হচ্ছে এ লজ্জা আমাদের লজ্জা। এটা শুধু রাজনৈতিক দল ভাগ করা যাবে না। হিন্দুরা এখনো চুপ করে থাকতে ভালোবাসেন, হিন্দুরা এখনো অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকতে ভালোবাসেন। একটা গল্প ছিল যে ওরা পাশের পাড়ায় আগুন জ্বালাচ্ছে একটি পরিবারে, আমি তখন ঘুমিয়েছিলাম কারণ পাশের পাড়া ছিল। তারপরে ওরা আমার পাড়ায়, আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা বাড়িতে আগুন জ্বালাচ্ছিল, আমি তখনও চুপ করেছিলাম কারণ ওটা আমার বাড়িতে ছিল না। তারপর যখন ওরা আমার বাড়িতে আগুন লাগালো তখন আমার আর্তনাদ আর কেউ শুনতে পেল না, তার কারণ আমি কারুর আর্তনাদ শুনতে পাইনি। পশ্চিমবঙ্গে হিন্দুদের এই লজ্জা আমাদের। 2017 সাল প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল, তাদেরকে যেমন করে জবাই করা হয় সেইভাবে জবাই করা হয়েছিল। কোনো মানুষ কোনো কথা বলেননি। ঠিক। আমি বলতে চাই ডক্টর আকাশ পাল, বিউটি পাল, 9 মাসের অন্তঃসত্ত্বা, তাদের 9 বছরের বাচ্চা ছেলে অঙ্কিত, এই 9 মাসের অন্তঃসত্ত্বা মহিলাটাকে অবধি কুচিয়ে কাটা হয়েছিল। কোথায় পশ্চিমবঙ্গের কি উত্তর ছিল? মুখ্যমন্ত্রী কোথায় কোনো উত্তর দিয়েছিলেন? বা রাজ্যের আপামর হিন্দু কি কথা বলেছিলেন? আসলে দেখুন স্বর্ণালী, গোটা পশ্চিমবঙ্গ 34 বছর ধরে আমরা শুনে এসেছি প্যালেস্তাইনে বোম পড়লো কেন, আমেরিকান সাম্রাজ্যবাদ জবাব দাও, জবাব চাই। কিন্তু আমরা শুনিনি কোনোদিন যে পার্শ্ববর্তী দেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন, ইসলামিক মৌলবাদ জবাব দাও, জবাব চাই। এটা আমরা কোনোদিন শুনিনি। এটা এই যে চুপ করে থাকা, এই যে ভণ্ড সেকুলারিজম, এই যে একটা মানে ইনসাফ যাত্রা হবে কিন্তু প্রতিবাদ যাত্রা হবে না, আনিস খানকে নিয়ে মিছিল হবে কিন্তু দীপু দাসকে নিয়ে মিছিল হবে না, হরগোবিন্দ দাসের বেলায় চুপ করে থাকবো, চন্দন দাসের বেলায় চুপ করে থাকবো, কিন্তু ওদিকে আনিসকে নিয়ে ইনসাফ যাত্রা করব। এই যে ভণ্ড সেকুলার যারা গত 34 বছর ধরে আমাদেরকে জাতের লড়াইটাকে ভাতের লড়াইয়ে ট্রান্সফার করে বুঝিয়ে দিয়েছিল আমাদের নাকি পেটের ভাতের লড়াই। প্রশ্ন করছি আজকের এই ভণ্ড সিপিআইএমকে, যে ওপর থেকে যখন এপারে এসেছিলেন মাছ ভর্তি পুকুরে মাছ ছিল, গোয়ালে গরু ছিল, মাঠ ভর্তি গোলা ভর্তি ধান ছিল, তবু চলে আসা হয়েছিল শুধু নামের পাশে হিন্দু পদবী ছিল বলে। ফলে আজকের এই পশ্চিমবঙ্গ এই ভয়ার্ত কেন? তার কারণ 9ই আগস্ট বাংলাদেশে এই ঘটনা যখন ঘটে, আপনার চ্যানেলে অনেক অনুষ্ঠান করেছি আমরা দেখেছি একের পর এক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই জঙ্গিরা কোথায়? একদম। তারা তারা কি মাটিতে ঢুকে গেছে নাকি আকাশে চলে গেছে? সর্বরিদি আপনার কাছে, তারা রয়েছে বাফার জোনে। সর্বরিদি আমার একটা প্রশ্ন, আমি বাংলাদেশের ঘটনাগুলো দেখাচ্ছি শুধুমাত্র একটাই কারণে, যেটা আমি গতকাল থেকে বলছি, আমরা যদি এগুলোকে দেখে না শিখি তাহলে আমাদের ঠেকে শিখতে হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমাদের মাথা না ঘামালেও চলবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে তো আমাদের মাথা ঘামাতে হবে। আমি সর্বরিদিকে একটা প্রশ্ন করতে চাই। সর্বরিদি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের মুখপাত্রই নন, তিনি দিনের পর দিন এই টালিগঞ্জের ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। আমার সর্বরিদিকে একটা প্রশ্ন, আমি পরপর কয়েকটা ছবি দেখাচ্ছি সর্বরিদি, এই যে হিপোক্রেসিগুলো, এই দ্বিচারিতাগুলো গোটা বিশ্বে প্রত্যেক জায়গাতে তার নিজের নিজের কমিউনিটির উপরে আঘাত আসলে তারা প্রত্যেকে প্রতিবাদ করেন। এমনকি চলে যান আমরা মুম্বাই ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেখানে পর্যন্ত সিঙ্গার থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা, লেখক লেখিকা, গায়ক গায়িকা, প্রত্যেকে তারা প্রতিবাদ করেন কোনো ঘটনা হলে। এমনকি এমনও হয়েছে পাকিস্তানি সিঙ্গারদেরকে কেন আমন্ত্রণ জানানো হচ্ছে না তার জন্য তারা একসঙ্গে প্রতিবাদ করেন। পাকিস্তানি ছবি কেন এখানে দেখানো যাবে না, বা পাকিস্তানি অভিনেতার ছবি কেন রিলিজ করা যাবে না, তার জন্য তারা একসঙ্গে প্রতিবাদ করেন। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিনোদন জগতের কি অবস্থা? বুদ্ধিজীবী জগৎ, সেলিব্রিটি, আমি পরপর কয়েকটা ছবি দেখাচ্ছি, চিনতে পারেন কিনা দেখুন তো, যারা হিন্দু নিধনে চুপ করে থাকে। আমাদের দেব, সুপারস্টার দেব চুপ করে থাকে হিন্দু নিধনে, আজ পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া কখনো পাই না। তার একটা টি শার্ট খুব ভাইরাল,
টি শার্টে তিনি লিখে ঘুরে বেড়ান যে দাঙ্গা হিন্দু করে না, দাঙ্গা মুসলমানরা করে না, দাঙ্গা করে দাঙ্গাবাজরা। এই ধরনের একটা ভ্রান্ত কথা, মিথ্যে কথা লিখে রেখে তিনি ঘুরে বেড়ান কিসের বার্তা দেওয়ার জন্য? ভোট ব্যাংকে মিমি নিজে রাজনীতি করেছেন, তারপরে তার কোনো মন্তব্য নেই। হিন্দু নিধন হলে এরা সমস্ত চুপ করে থাকে, অথচ তারা বাংলাদেশে গিয়ে দুষ্ট কোকিল নেচে আসে। নিজেদের প্রফেশন খুব ভালো বোঝে, কিন্তু নিজের জাতি ধর্ম স্বজাতির জন্য কোনো দায়িত্ব পালন করে না। নুসরাত রাজনীতি করেছেন দিনের পর দিন, বড় বড় নিদান দিয়েছেন মঞ্চে ওঠে, অথচ নিজের রাজ্যে হিন্দু মরলে, অন্য প্রতিবেশী দেশেও হিন্দু মরলে হিন্দু নিধনেরা চুপ থাকে। সায়নী ঘোষ এত বড় বড় বাতেলা, এত বড় বড় কথা, মন্দির মসজিদ পেহেলগাম এই ওই সেই, সিন্দুর কা কিমত কিয়া জানো নরেন্দ্র মোদী বলে শুরু করে পার্লামেন্টে গরম গরম ভাষণ, অথচ নিজের রাজ্যে হিন্দু মরলে সায়নী ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। শ্রীজাত কত কিছু কবিতা লিখেছিলেন তিনি, ত্রিশূল থেকে শুরু করে কত কিছু নিয়ে তিনি বড় বড় কবিতা লিখেছিলেন। প্রত্যেক ক্ষেত্রে প্রতিবাদী তার চেহারা দেখতে পাওয়া যায়, তার শব্দ থেকে কলম থেকে নাকি আগুন ঝরে পড়ে, অথচ শ্রীজাতকে কখনো হিন্দু নিধন নিয়ে কোনো লেখা শুনিনি। তিনি লিখছেন, তিনি বলছেন, তিনি প্রতিবাদ করছেন। আরে সোশ্যাল মাধ্যম তো রয়েছে, সেখানেও দেখতে পাই না। নচিকেতা ছেড়েই দিন, কোন এককালে বিপ্লবী ছিলেন, এখন আর নেই বোধ হয়, এখন সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় চলে। চন্দ্রিল গো মাতা, গরু জানে না গরু মাতা, আমরা জানি গরু মাতা বলে গরুকে আদর করতে গেলে গরু যদি গুটিয়ে দেয়, খুব চিন্তা চন্দ্রিল বাবুর। রিসেন্টলি শুনছিলাম চন্দ্রবিন্দু নতুন গানের লিরিক চেঞ্জ করেছেন। আগে বলতো তুমি আমার সিপিএম, তুমি আমার এটিএম, সেই গানের লিরিক চেঞ্জ করে তিনি এখন সেটা করেছেন তুমি আমার এসআইআর, করোনা কো পগার পার, করোনা কো বর্ডার পার, তুমি আমার এসআইআর। চন্দ্রিল বাবু আমি জানি এটা মূর্খামি আপনাদের, সরি টু সে। এত অর্ধশিক্ষিত কি করে হলেন আপনারা? এসআইআর বর্ডার পার হওয়ার জন্য হয় না স্যার, কেন লোককে ভুল বোঝাচ্ছেন? শাসক দলের দালালি করবেন, করুন না, গানের লিরিক চেঞ্জ করে মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন? এসআইআর বর্ডার পার করার জন্য করা হয় না, এসআইআর পগার পার করার জন্য করা হয় না, এসআইআর ভোটার তালিকা সংশোধন। এদের হিন্দু নিধন নিয়ে কোনো উত্তর পাওয়া যায় না, উত্তর পাওয়া যায় না। সুবোধ সরকার যিনি কবিতা লেখেন যে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি, তিনি কখনো বাংলাটা এখনো বাংলাদেশ হয়ে যায়নি বলে কখনো প্রতিবাদ করেন না। তার থেকেও খারাপ লাগার জায়গা কি জানেন সর্বরিদি? জয়া এহসান, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, ছবিগুলো চালাতে বলবে পরপর, মোশাররফ করিম, শাকিব খান, যারা এখানে এসে ভারতে এসে সিনেমা বানায়, হিন্দু দর্শকদের পয়সা তাদের সিনেমা চলে, হিন্দু দর্শকরা টিকিট কেটে দেখে জয়া এহসানকে, হিন্দু নারীর চরিত্রে অভিনয় করেন, অথচ হিন্দুর ওপর আঘাত এলে এরা চুপ করে বসে থাকে, ঘাপটি মেরে গর্তে লুকিয়ে পড়ে যে আবার কয়ে পরিস্থিতি শান্ত হবে, তারপর আবার সাজগোজ করে দামি শাড়ি পরে ক্যামেরার সামনে চলে আসবেন সিনেমার প্রিমিয়ারে। ছত্রে ছত্রে হিপোক্রিসির আমরা এদের কাজ দেখি না। মানে আমি একটা কথা শুধু বলবো তোমার এই প্রশ্নগুলোর ইয়েতে, সেটা হচ্ছে যে জয়া এহসান তার থেকেও অনেক বড় দোষী যারা বিসর্জন বা বিজয়ার মতন সিনেমাটা বানান, পরিচালক কৌশিক গাঙ্গুলি। আপনি জয়া এহসানকে নিয়ে সিনেমা বানান, কিন্তু যখন জয়া এহসানের দেশের মানুষ হিন্দুদের উপর এই রকম অত্যাচার চালায়, হিন্দু মহিলাদের উপর বর্বরচিত আক্রমণ করেন, তখন আপনার কলম একটা কথা বেরোয় না। তাই আমার কাছে ওপার বাংলার শিল্পী জয়া এহসানের থেকে অনেক বেশি অপরাধী আমার রাজ্যের বা আমার দেশের পরিচালক কৌশিক গাঙ্গুলি। আমি আসছি রাকেশের কাছে আসছি। রাকেশের কাছে আসার একটা ব্রেকিং নিউজ জানিয়ে রাখি। রাকেশ, আপনি জানেন যে আরএসএস এর অনুষ্ঠান রয়েছে 100 বছর উপলক্ষে, গোটা দেশ জুড়ে জয়যাত্রা চলছে। এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট খবর, আরএসএস এর আগামীকালে অনুষ্ঠানে বড় বাধা তৈরি হলো। সায়েন্স সিটিতে অনুষ্ঠানে অনুমতি দিচ্ছে না পুলিশ, এর বেলা পুলিশ রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে পুলিশকে দেখতে পাওয়া যায়। পুলিশ মেসের অনুষ্ঠান করতে পারে না, পুলিশ আরএসএস এর অনুষ্ঠানে বাধা দেওয়ার জন্য তৈরি। কিছু বলার নেই আমার, এনওসির আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করতে হচ্ছে আরএসএস কে। জরুরি ভিত্তিতে আজ সন্ধ্যায় মামলা শুনানি হচ্ছে। বারবার এনওসি নিয়ে কথা বললেও সহযোগিতা করছে না পুলিশ। অভিযোগ মামলাকারী আরএসএস এর দক্ষিণবঙ্গ সম্পাদকের। আরএসএস এর অনুষ্ঠান হলে পুলিশ পারমিশন দিতে পারছে না, আর মেসির অনুষ্ঠানে মেসিকে নিয়ে এসে আরো লোকের থেকে টাকা তুলে পুলিশ চলে গেছিল সেলফি তোলার জন্য। রাকেশ, পুলিশের তো আপত্তি আছে এই আরএসএসের অনুষ্ঠানে, কিন্তু পুলিশ যখন ওই একটু আগে অম্বিকানন্দ মহারাজ বলছিলেন 7 সিস্টার্স 7 পয়েন্ট যখন অবরোধ হয়েছিল, সেখানে পুলিশকে আমরা দেখেছি কি অবস্থায় তারা দাঁড়িয়েছিলেন।
যারা জঙ্গি, যারা জেহাদি, তাদেরকে প্রোটেকশন দিচ্ছিল। অতএব পশ্চিমবঙ্গের পুলিশের বর্তমানে যে অবস্থা, সেখানে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। এবং এরা এতটাই নির্লজ্জ এবং এতটাই এদের সংবিধানের প্রতিও এদের বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই যে আগামীকাল রবিবার সকাল 9টায় যে অনুষ্ঠানটা হতে চলেছে সেটা এনওসি দেওয়া হবে না, সেটাও যে একটু সময় থাকতে জানানো উচিত, সেটাও সেই হয়নি। সাধারণ বোধটুকুও পশ্চিমবঙ্গ পুলিশের নেই। সেজন্য পশ্চিমবঙ্গ পুলিশকে নিয়ে মন্তব্য করা মানে আমার মনে হয় আমার নিজের যে আরএসএস কে তো ভয় কেন রাজ্যের প্রশাসনে? আরএসএস কে ভয়, তার কারণ হচ্ছে আরএসএস এর সঙ্গে যারা যুক্ত তারা সত্য কথাটা বলতে এখনো পর্যন্ত তাদের বুকের পাটা আছে, তারা সত্য কথাটা বলতে পারেন। ঠিক। যেটা আজকে দেখুন, আমি একটা কথা বলি, আমরা কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখছি কোথায় একটুখানি তথাকথিত সংখ্যালঘু বা ভারতবর্ষের দ্বিতীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ একদম। যেখানে থাকেন, দ্বিতীয় প্রত্যেকটা গলির মুখে আই লাভ মোহাম্মদ। আপনাদের মানবিকতার প্রতি, ইসলাম মানে শান্তি, শান্তির প্রতি আপনাদের যদি এতটাই ভালোবাসা, ওই দীপুচন্দ্র দাসের হত্যা নিয়ে আপনাদের একজন ব্যক্তিত্বের মুখেও তো আমরা কিছু শুনতে পেলাম না। আপনারা বাবরি, কোন বাবরি যে বাবরের শয্যাসঙ্গী ছিল, একটা পেডোফাইল সাম্রাজ্যবাদী একজন শাসকের, তার নামে আপনারা মসজিদ বানাতে পারছেন, আর এরকম ন্যাক্কারজনকভাবে একজনকে হত্যা করা হলো, খুন করা হলো, আপনারা কিছু বলতে পারলেন না। আমার মনে হয় দেখুন, আজকে খুব স্পষ্ট করে এই যে আজকে যে কথাগুলো উঠছে, আমরা আমাদের সন্তানদেরকে চিরকাল শিখিয়ে এসেছি জীবে প্রেম করে যেই জন, স্বামীজি বলেছিলেন। আমার মনে হয় আমাদের এটা শেখানো উচিত। স্বামীজি এটাও বলেছিলেন যে একটা রাক্ষস যদি তোর মায়ের বুকের উপরে বসে রক্ত খায় তাহলে তুই কি করবি। আমরা আমাদের সন্তানদেরকে, জিহাদিদেরকে ঘৃণা করতে কেন শেখাচ্ছি না? আমার মনে হয় এটা আমাদের অবিলম্বে করা উচিত। একদম। এই আমাদের শেখানো উচিত যে জিহাদিদের ঘৃণা করতে শেখো, পাপীদের ঘৃণা করতে শেখো, যে দীপুচন্দ্র দাসকে হত্যা করেছে, যারা তোমার মায়ের বুকের আঁচলের চুকলো করে 1 ঘন্টার মধ্যে 6000-এর মানুষ, 6000-এর বেশি মানুষকে হত্যা করেছে, তাদেরকে ঘৃণা করতে শেখো। এটা শেখানো দরকার। এটা আমরা কবে শেখাবো? আর কতদিন ধরে এই দ্বিচারিতা চলবে? তবে আমার মনে হয় সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে, না হলে রাতারাতি কখনো রাজ্যের বিভিন্ন জায়গাতে এই মিছিল চোখে পড়তো না। শুধুমাত্র বুদ্ধিজীবী বা শুধুমাত্র সমাজের মুষ্টিমেয় কিছু শ্রেণীর হাতে আর হিন্দুরা বন্দী থাকবেন না। সময় শেষ, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।